দেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে দাবি প্রধান উপদেষ্টার। বইমেলা শুরু 1 ফেব্রুয়ারি, পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বললেন মহাপরিচালক। কাগজ সংকটে বন্ধ ছাপানো, শিক্ষার্থীদের বই পাওয়া নিয়ে অনিশ্চয়তা এবং নতুন কর্মসূচি দিলেন পুলিশের চাকরিচ্যুত সদস্যরা। বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহার চান ফল ব্যবসায়ীরা। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজে, সাথে আছে আমি অভি আরিফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও ভুয়া তথ্যের বিস্তার ঘটেছে। অর্থনীতি পুনর্গঠন, সম্পদ পাচার, ভুল তথ্য মোকাবেলা এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টা নিয়ে গতকাল ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতারা সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের এই সংস্থার চেয়ারম্যান অ্যালেক্স সোরস ও সভাপতি জিনাইফার নওরোজির নেতৃত্বে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেন। ইতিহাসের এক জটিল সময়ে দেশকে নেতৃত্ব দেওয়া এবং দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক করা ও অর্থনীতি পুনর্গঠনে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ নেওয়ার ডক্টর ইউনূসের প্রশংসা করে অ্যালেক্স সোরস। এ সময় তিনি বলেন, আমরা এসব ক্ষেত্রে আপনার প্রচেষ্টা সমর্থনের উপায় খুঁজব। ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের একগুচ্ছ কর্মসূচির বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শুনলাম আওয়ামী লীগ নাকি মাঠে নামার কর্মসূচি দিয়েছেন। জানি না, হয়তো প্রতিক্রিয়া জানার জন্য। শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরতে চান, ছাই থেকে জন্ম নিতে চান। এত সাহস পান কোত্থেকে? এগুলো সরকারকে পর্যবেক্ষণ করার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিবন্ধী রিকশা চালক মামুনুর জন্য আর্থিক অনুদান প্রদানে এই অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। অমর একুশে বইমেলা 2025 নিয়ে যথেষ্ট পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। বৃহস্পতিবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সংবাদ সম্মেলনে একাডেমির সচিব সেলিম রেজা সহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অমর একুশে বইমেলার পরিচালক কমিটির সদস্য সচিব সরকার আমিন। তিনি বলেন, এবারের মেলা নিয়ে আমাদের যথেষ্ট ও পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। বইমেলার প্রবেশ ও বের হওয়ার পথে পর্যাপ্ত সংখ্যক আর্চওয়ের ব্যবস্থা করা হয়েছে। মেলার সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে বাংলাদেশ পুলিশ, র্যাব, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা। অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য মেলায় 3 শতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। বইমেলা পলিথিন ও ধূমপান মুক্ত থাকবে। সব দিক বিবেচনা করে নিরাপত্তা কর্মীরা তাদের পরিকল্পনা সাজিয়েছেন। সব মিলিয়ে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। কাগজ সংকটের অজুহাতে প্রাথমিকের বই ছাপাতে না পারলেও পুরোদমে চলছে গাইড বই ছাপানোর কাগজ। কর্তৃপক্ষের দাবি, কাগজের ঘাটতি নেই। কেউ কাজে অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত রনি মজুমদারের প্রতিবেদনে। প্রতি বছরের শুরুতেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই পেলেও এবছর দেখা গেছে উল্টো চিত্র। নতুন বছরের শুরুর 1 মাস পেরিয়ে গেলেও নতুন বই পাওয়া নিয়ে নিশ্চয়তা এখনও কাটেনি। তবে এই ব্যর্থতার দায় নিচ্ছে না কেউ। সবাই একে অন্যের উপরে দোষ চাপিয়ে নিজেকে সঠিক প্রমাণে ব্যস্ত। কি কারণে এখনও শিক্ষার্থীরা নতুন বই হাতে পায়নি, কারণ জানতে মাঠে নামে ভোরের পাতার অনুসন্ধানী দল। প্রিন্টিং প্রেসে ঢুকতেই ক্যামেরায় ধরা পড়ে নানা রকম অসঙ্গতি। প্রিন্টিং মালিক ও কর্মচারীরা জানায়, এনসিটিভি পর্যাপ্ত কাগজ সরবরাহ ব্যর্থ হওয়ায় বই ছাপাতে বিলম্ব হচ্ছে। এটা কাজ তো শুরু করছি আমরা লেটে। এনসিটিভি থেকে আমাদেরকে কাজের নির্দেশ দিছে, লেট হয়েছিল একটু। বই সম্পূর্ণ চেঞ্জ হয়েছে, এই জন্য লেটে আমাদেরকে নোয়া দিছে। তারপরে কাগজের সমস্যা আছে, কাগজ নিয়মিত পাওয়া যাচ্ছে না। এই জন্য মূলত একটা প্রেসের উপরে প্রেসার পড়লে আমাদেরকে সব প্রেসে একই প্রতিদিন কাগজ দিতে পারতেছে না এমনিতে। এই জন্যই মূলত একটু লেট হচ্ছে। ওই ব্রাইটনেস বা ওই যে ফিটনেস এগুলা যদি ঠিক না তাই ওই কাগজটা এলাও না। কাগজের জন্য মাঝে মধ্যে আমাদের মেশিন বন্ধ রাখতে হয়। জি, আমরা কাজ অনেক লেটে শুরু করছি, যার জন্য আমরা অনেক পিছনে
আছি। কেউ কেউ আবার বলেন ফেব্রুয়ারি মাসের মধ্যেই তারা তাদের ছাপার কাজ শেষ করতে পারবেন। এবছর বইটা একটু লেট হওয়ার পেছনে মূল কারণটা হচ্ছে যদি কোনো প্রেস মালিক কিংবা হচ্ছে আপনার এনসিটিভি এদের কোনো ভুল ত্রুটির কোনো জায়গা নেই আর কি। এবার যেটা হয়েছে যে আমরা কাজটাই শুরু করছি নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে, এরকম অনেকেই। প্রাথমিক অবস্থায় যদিও কাগজের কিছু সংকট ছিল, কিন্তু এনসিটিভি তাদের সর্বাত্মক প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ এখন মোটামুটি কাগজের কোনো সংকটটা ওই ধরনের নাই যেটা শুরুর দিকে ছিল। আমরা তো একটা প্রতিষ্ঠান নিয়ে কাজ করি, আমাদের ধারণা অনুযায়ী আমরা আশা করি ফেব্রুয়ারির মধ্যে কাজটা পরিপূর্ণভাবে দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। কাগজের অভাবে এনসিটিভির বই ছাপার কাজ বন্ধ থাকলেও গাইড বই ছাপার কাজ চলছে পুরোদমে। যদি কেউ এই যে নোট গাইডের মেশিন আছে ওরা করতে পারে, সকাল 9টা থেকে রাত্রি 2টা পর্যন্ত 7 ঘন্টা ডিউটি করার পরে কি ওরা এনার্জি আসবে না। 24 ঘন্টার মধ্যে তো 7 ঘন্টা এমনিতে রেস্টে খাওয়া লাগে, তো ঘুমেরও দরকার আছে, সম্ভব। বইয়ে পরিবর্তন আনায় বই ছাপাতে বিলম্ব হয়েছে উল্লেখ করে এ বিষয়ে এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর ডক্টর AKM রিয়াজুল হাসান জানান, শুরুতে কাগজের ঘাটতি থাকলেও সেই সমস্যাকে চিহ্নিত করে সমাধান করা হয়েছে। গত বছর যে বইগুলো ছিল ওই বইগুলো বাতিল করা হয়েছে এবং টেন্ডার করতে হয়েছে নতুন করে। জুলাই বিপ্লবের পরে আমরা দায়িত্ব নিয়েছি সেপ্টেম্বর মাসে, তারপরে এটা বাতিল হয়েছে, যার কারণে নতুন করে টেন্ডার করতে হয়েছে। মোটামুটি অর্ধেকের মতো বই, 20 কোটির কাছাকাছি বই আমরা উৎপাদন করা হয়ে গেছে, 16 কোটির মতো গেছে। আমরা তাদের কাগজের জন্য আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় কাগজ কল মালিকদের সঙ্গে কথা বলেছেন, সেই অনুযায়ী তারা কাগজ এখন পাচ্ছে। উপরন্ত কাগজে যাতে আর সংকট না হয়, কোনো ধরনের সংকট না থাকে, সেই জন্য প্রেস মালিকদের সাথে যারা আমদানি করে তাদের সঙ্গে যোগাযোগ করে দিয়েছি। অলরেডি 8000 মেট্রিক টন কাগজ পথে আছে। ছাপানো নিষিদ্ধ করে বন্ধ করে রাখা হয়েছে। এটা যদি আমরা জানতে পারি তাহলে সেখানে আমরা অবশ্যই আমরা হানা দিব। ইতিপূর্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছিল। দায়িত্বপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠান অবহেলা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন এনসিটিভির চেয়ারম্যান। দ্রুত সময়ের মধ্যে সরকার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারবে বলে প্রত্যাশা সবার। প্রত্যেক বছর জানুয়ারি মাসের 1 তারিখে এই বইগুলো দেওয়ার কথা থাকলেও এই 24-এর গণঅভ্যুত্থানের কারণে এই কাজটি এবার একটু পিছিয়ে গিয়েছে। এবারের কাজ শুরু হয়েছে নভেম্বর মাস থেকে। তো নভেম্বর মাস থেকে কাজ শুরু হলেই জানুয়ারির 1 তারিখে বই দেওয়াটা খুবই তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে গেছে। এবং কাগজের যে কিছু আমদানির বিষয় থাকে এবং কাগজের কিছু সংকট ছিল, সেগুলো এনসিটিভির তত্ত্বাবধানের যে সমস্যাগুলো ছিল সেগুলো তারা খুব সুন্দরভাবে সমাধান করেছে। এবং পাঠ্যপুস্তক যে পরিবর্তন হয়েছে এবং টেন্ডারের যে বিষয়গুলো, এই প্রক্রিয়াগুলোর কারণে আসলে এখনো পর্যন্ত শিশুদের হাতে, কোমলমতি শিক্ষার্থীদের হাতে সেই বইগুলো এখনো পৌঁছানো যাচ্ছে না। এই পৌঁছাতে না যাওয়ার কারণগুলো দেখতে এসেছে আজকে আমরা এই প্রেসে। বিভিন্ন প্রেস ঘুরে আমরা যে দেখেছি তাদের অবশ্যই এইভাবে কি তাদের কার্যক্রম চলছে এবং এই কার্যক্রম চলার কারণে তাদের টেন্ডারের যে প্রক্রিয়া দেরির কারণে এবং কাগজের কিছু সমস্যা ছিল এর কারণে কিন্তু দেরি হয়েছে। কিন্তু তারা আশাবাদ রাখছেন যদি এইভাবে সঠিকভাবে কাগজ তারা পেয়ে থাকে এবং কাজ চলতে থাকে তাহলে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে তারা সম্পূর্ণ বই ডেলিভারি দিতে পারবে বলে তারা আশা ব্যক্ত করেছেন। রনি মজুমদার, ভোরের পাতা, ঢাকা। নির্বাচন কমিশনারের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, ভোটারদের আস্থা ফেরানোর কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের সঙ্গে সভার আগে সফর ইইউর গণতন্ত্র বিশেষজ্ঞ মাইকেল লিডর সিইসি সঙ্গে সাক্ষাৎ করেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব ও মাইকেল লিডর। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, ওনারা 2 দিন ধরে দেশের বিভিন্ন অংশীজনদের সঙ্গে কথা বলেছেন, তাদের মতবিনিময়ে ফিডব্যাক দিতে এসেছেন তারা। সব লেভেলে একটাই কথা, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের কমিটমেন্ট রয়েছে সর্বক্ষেত্রে। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের ব্যবস্থাপনার মধ্যে আনতে পারি সেই বিষয়ে পরামর্শ বা মডেল থাকলেও শেয়ার করতে বলছি। এটি জটিল প্রক্রিয়া হলেও তারা বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বলেও জানান সচিব। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নুরুদ্দিন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগের অনুসন্ধান চলছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বলা হয়েছে, বিচারপতি শাহেদ নুরুদ্দিন প্রধান বিচারপতির মাধ্যমে নিজের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। গত 16 অক্টোবর দুর্নীতি ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় 12 বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের হাইকোর্ট বেঞ্চের বিচার কাজ পরিচালনা থেকে বিরত রাখা হয়।
সাম্প্রতিক সময়ে দেশের নারীদের বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে কয়েকটি বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়েছে। বিশেষ করে সম্প্রতি মেয়েদের দুটি ফুটবল ম্যাচ পরিচালনার ক্ষেত্রে যারা বাধা দিয়েছেন তাদের কর্মকাণ্ডের নিন্দা জানান সরকার। বিবৃতিতে বলা হয়, নারীরা বাংলাদেশের নাগরিক এবং পুরুষদের মতোই সমানভাবে মানবিক ও নাগরিক অধিকার ভোগ করে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশি নাগরিকদের পূর্ণ অধিকার নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। কেউ নারী অধিকার লঙ্ঘন করার মতো ঘটনায় সম্পৃক্ত হলে দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অন্তর্বর্তী সরকার যে কোনো গোষ্ঠীর নাগরিকদের প্রতি বৈষম্য বা নিপীড়নের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। আগামীকাল রোববার সকালে ফের সচিবালয়ের সামনে অবস্থান নেবেন তারা। আজ বৃহস্পতিবার বিকেলে 3:15টার দিকে সচিবালয়ের মোড়ে সাংবাদিকদের এই কর্মসূচির কথা জানান চাকরিচ্যুত পুলিশ সদস্যের প্রতিনিধিরা। স্বরাষ্ট্র উপদেষ্টার লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করতে না পেরে এই কর্মসূচি ঘোষণা করেন তারা। এর আগে দুপুর 12টায় দিতে রাজধানীর শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। পরে দুপুর 1টার দিকে 5 জনের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে যায়, তবে উপদেষ্টা না থাকায় দেখা করার সুযোগ পাননি তারা। ফলের উপর বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে বাদামতলীতে ফল ব্যবসায়ীদের মানববন্ধন। বিস্তারিত জাহাঙ্গীর আলম পলকের প্রতিবেদনে। ফল জাতীয় পণ্যের অতিরিক্ত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে বাদামতলীতে মানববন্ধন করেছে ফল আমদানিকারক, আড়তদার, পাইকারি বিক্রেতারা। মানববন্ধন থেকে ফল জাতীয় পণ্যের অতিরিক্ত রাজস্ব প্রত্যাহারে 1 সপ্তাহের আলটিমেটাম দেন ব্যবসায়ীরা। মানে বিক্রি করার জন্য 100% থেকে 40% বিক্রি ক্ষমতা নেমে আসছে এবং আমাদের যে ফলগুলা সাধারণ মানুষের কাছে আমরা কম দামে বিক্রি করব সেইগুলো আমরা এই মুহূর্তে পারতাছি না এবং আমরা এই রমজান মাসের জন্য এই ফলটা যাতে সবার ঘরে ঘরে পৌঁছে দিতে পারি কম দামে, সেটার জন্য আমরা সরকারের কাছে আবেদন করতেছি যে আমাদের যে 10% বাড়িয়ে দেওয়া হয়েছে 25 সালে, এই 10% জানি সে আমাদের থেকে উর্দু করে। না আমদানি আমরা ঠিক করতে পারতেছি, কিন্তু আমাদের প্রতি কন্টেনারে 4 থেকে 5 লাখ টাকা লোকসান হচ্ছে। এরকম চলতে থাকলে তো আমাদের আমদানি বন্ধ হয়ে যাবে। আর যদি আমদানি বন্ধ হয়ে যায় তখন তো যে মানুষ আছে, আল্লাহ পাক বলছে খাদ্য তালিকায়, আল্লাহ পাক না প্রতিটা ডাক্তারও বলে খাদ্য তালিকায় আপনার ফল রাখেন, কারণ আপনার যদি মেধা শূন্য হয়ে যায়, আপনাদের বাচ্চা পুষ্টিহীনতা হয়ে যায়, তবে ভবিষ্যৎ আপনাদের অন্ধকার, আপনার জাতীয় অন্ধকার। এই জন্য আমাদের ফল প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় ফল প্রতিদিন আমাদের রাখতে হবে। এই জন্য বিলাসী পণ্য খাতার থেকে কেটে আমাদের এই সাধারণ ক্রেতার হাতে পৌঁছে দেওয়ার জন্য প্রতিদিনের জন্য খাদ্য তালিকায় ফল রাখা প্রয়োজন। বৃহস্পতিবার সকালে রাজধানীর বাদামতলী ফলপট্টির সামনে এই মানববন্ধনের আয়োজন করেন বাংলাদেশ ফ্রেশ ফুডস ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। মানববন্ধনের সমিতির নেতা ছাড়াও কয়েকশো ব্যবসায়ী অংশগ্রহণ করেন। আমরা ডেলিভারি দিব, কারণ আমরা এত টাকা ডিউটি দিয়ে আমি মাছ বিক্রি করতে পারবো না, আমার পুঁজি আমি উঠাইতে পারবো না, আমি এর ব্যবসাটা কিভাবে চালাবো? এই কারণে আমাদের দাবি, মানে দফায় দফা আপনার এইটাকে এমন ডিউটি পর্যায়ে নিয়ে আসি। আগে 40 টাকা পার কেজি দিলাম 2 বছর আগে, এখন আমার এই আপেলে এই ফলে আমার 120 টাকার মতো ডিউটি দিতে হবে। এ সময় ফল জাতীয় পণ্যে অতিরিক্ত রাজস্ব প্রত্যাহারে 1 সপ্তাহের আলটিমেটাম দিয়ে সমিতির নেতারা বলেন, ডলার সংকট সহ নানা রকম বাধার কারণে আগে থেকেই ফল ব্যবসায়ীরা ক্ষতির শিকার হয়েছেন। এর মধ্যে ফল পণ্যে অতিরিক্ত ভ্যাট, এসডিও টিটিআই বসানোর কারণে ফল ব্যবসায় ধস নামা শুরু করেছে। ভোক্তার ক্যাপাসিটি ভিতরে যদি না থাকে, তাহলে ভোক্তার আয়ত্তের বাইরে যদি চলে যায়, এই ফলটা দাম বিক্রি করতে পারবে। আমি ব্যবসায়ী আমি আনবো ব্যবসায়ীরা জানান, ফলের উপর বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহার করে না নিলে প্রয়োজনে সারা দেশের ফল আমদানিকারক ও ব্যবসায়ীদের নিয়ে চট্টগ্রাম বন্দর সহ দেশের সব স্থলবন্দর থেকে আমদানি করা ফল এবং পণ্য খালাস করা বন্ধ করে দেওয়া হবে। জাহাঙ্গীর আলম পলক, ভোরের পাতা।
58তম বিশ্ব ইজতেমার ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কানায় কানায় ভরছে ইজতেমার ময়দান। ধর্মবান মুসল্লিরা ইজতেমার ময়দানে ইসলামের এই খেদমতে ব্যস্ত অনেকে। শুক্রবার ফজরের নামাজ শেষে আম বয়ানের মধ্য দিয়ে 58তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুসল্লিগণ ইজতেমার ময়দানে জড়ো হয়েছে আল্লাহকে রাজখুশি করার আশায়। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো ইজতেমার ময়দান। সকল জল্পনা কল্পনা শেষ, প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে শুক্রবার ফজরের পর আম বয়ানের মধ্য দিয়ে। প্রত্যেকটি পর্ব শেষে আখিরি মোনাজাত হবে বলে জানা গেছে। এবার আন্তর্জাতিক সংবাদ। আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করতে বিলাসবহুল রেল ভ্রমণ প্রকল্প হাতে নিচ্ছে সৌদি আরবের সরকার। বুধবার এই প্রকল্পের প্রথম ট্রেন ড্রিম অব ডেজার্ট এর নকশার উন্মোচন করা হয়েছে। সৌদি সরকারের রেল দপ্তরের সৌদি আরাবিয়া রেলওয়েজ এবং ইতালির বিলাসবহুল হোটেল কোম্পানি আর্সেলোনার যৌথ উদ্যোগে শুরু হয়েছে এই প্রকল্প। 2026 সালের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে চালু হওয়ার কথা হয়েছে ট্রেনটি। চালু হলে ড্রিম অব ডেজার্ট হবে মধ্যপ্রাচ্যের প্রথম 5 তারকা ক্যাটাগরির ট্রেন। আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গলফ নিউজকে এসব তথ্য জানিয়েছেন আর্সেলোনার শীর্ষ নির্বাহী পাওলা বাল্লেটা। কাকতালীয়ভাবে তার আগের দিন মঙ্গলবার সংক্ষিপ্ত এক সফরে সৌদির ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক শেষে ইতালি ফিরে গেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এবার বিনোদনের সংবাদ। সালমান খান ও আমির খানের বন্ধুত্বটা দারুণ। বিশেষ উৎসবে একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন, কোথাও দেখা হলে হাসি মুখে বন্দী হন ক্যামেরায়। এবার সেই আমির সালমানকে অপহরণ করে 1 কোটি রুপির হাতানোর বুদ্ধি আটলেন। তবে ঘাবড়ে যাওয়ার কারণ নেই, কেননা পুরোটাই মজার উদ্দেশ্যে করেছেন আমির। সালমানের বিগ বস 18 এর মঞ্চে দেখা যায় আমিরকে। নিজেদের মধ্যে খুনসুটি এক পর্যায়ে সালমানকে আমির বলেন, সালমানের ভাই আরবাজ খানকে ফোন করো, বলো তুমি অপহৃত। অপহরণকারী 1 কোটি টাকা চেয়েছে। আমিরের দুষ্টুমিতে যোগ দিয়ে সালমান ফোন করেন তার ভাইকে। তারপর জানান আরবাজ ফোন কেটে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আমির দুষ্টমি, তোমার বুদ্ধি প্লব। আরবাজকে অপহরণ করে তোমার থেকে 1 কোটি টাকা চাওয়া উচিত ছিল। তবে আমিরের এই রসিকতা ভালোভাবে নেননি নেটিজেনদের অনেকে। বিগ বসের শোটি প্রচারের পর তাদের প্রশ্ন, আমির সালমান কি সাইফ কাণ্ডকে কটাক্ষ করলেন নাকি পুরোটাই কাকতালীয়? তবে এসবের জবাব কিছুই বলেননি আমির সালমান। নির্মাতা এস রাজামৌলি, যাকে বলা হয় ভারতের ব্লকবাস্টার নির্মাতা, এবার এই নির্মাতার সিনেমা দিয়ে 6 বছর পর ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া, যার জন্য বলিউডের এই দেশি গার্লকে দেওয়া হবে 30 কোটি রুপি। নির্মাতার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় প্রিয়াঙ্কা চোপড়া এস রাজমৌলির SSMB 29 সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। জঙ্গল অ্যাডভেঞ্চার ধাঁচে নির্মিত এই ছবিতে মহেশ বাবুর বিপরীতে অভিনয় করবেন এই নায়িকা, যার জন্য তিনি 30 কোটি রুপি পারিশ্রমিক নেবেন, যা ভারতীয় সিনেমায় যে কোনো অভিনেত্রীর জন্য সর্বোচ্চ। এর আগে এই নায়িকা ভারতের একটি সিনেমা করার জন্য 15 কোটি রুপি নিতেন। বর্তমানে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার সর্বশেষ মুক্তি পাওয়া কল্কি 2898 AD সিনেমার জন্য তিনি 20 কোটি রুপি নিয়েছিলেন। এবার খেলাধুলার সংবাদ। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নারীদের একটি ফুটবল ম্যাচ বন্ধ করতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন দেশের ফুটবল নিয়ন্ত্রক এই সংস্থা। বুধবার বাফুফের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলা বন্ধ করার উদ্দেশ্যে টিনের বেড়া ভাঙচুরের ঘটনাকে সমর্থন করে না।
সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। দেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে, দাবি প্রধান উপদেষ্টার। বইমেলা শুরু 1 ফেব্রুয়ারি, পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বললেন মহাপরিচালক। কাগজ সংকটে বন্ধ ছাপানো, শিক্ষার্থীদের বই পাওয়া নিয়ে অনিশ্চয়তা। এবং নতুন কর্মসূচি দিলেন পুলিশের চাকরিচ্যুত সদস্যরা, বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহার চান ফল ব্যবসায়ীরা। এই ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।